প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা মাস্টার মিডিয়ার পক্ষ থেকে। আপনারা আছেন মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে। আপনাদের সাথে আছি আমি আঞ্জিয়া গাজী নেহা। আর আজকে আমাদের অতিথি হয়ে আসছে সাদিক চৌধুরী। আমরা সরাসরি কথা না বাড়িয়ে সাদিক চৌধুরীর কাছ থেকে পরিচয়টা জেনে নিব। ধন্যবাদ আঞ্জিয়া গাজী আপনাকে, সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ সবাইকে। আরো ধন্যবাদ জানাচ্ছি মাস্টার মিডিয়াকে এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা সাদিক চৌধুরীকে কিছু প্রশ্ন করব। আর প্রশ্নের টপিকটা হচ্ছে বেকারত্বকে নিয়ে। বাংলাদেশের এখন কিন্তু এই জিনিসটা খুবই বেড়ে গিয়েছে। আমরা কিছু প্রশ্ন করতে চাই সাদিক চৌধুরী। আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, চাকরির বাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত হতাশ কেন? যদি একটু সংক্ষেপে আমাদেরকে উত্তরটা দিতেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। প্রথমে আমি বলতে চাইবো যে আমাদের যে বাংলাদেশের যে শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা একটু কনভেনশনাল মেথডে হয়ে গেছে, যেটা কিনা এখনো পর্যন্ত আমাদের ভালো কোনো প্রত্যাশিত কোনো রেজাল্ট দিচ্ছে না। তো আপনি দেখেন যে আপনি যখন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যদি দেখেন বা আপনি চিন্তা করেন যে আমেরিকার কথাই নেন, আমেরিকাতে আপনার একজন 21 বছরের যে তরুণ পড়াশোনা শেষ করেই কিন্তু তার ক্যারিয়ার লাইফে কিন্তু সে আসে আর কি। তো সেক্ষেত্রে যে বাংলাদেশের যে সেখান থেকে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, একজন 25 বছরের যে স্টুডেন্ট পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ঘুরে প্লাস কিছুই করতে পারছে না। একটা মাত্র সমস্যা যে হাজার হাজার বা লাখ লাখ যে তরুণ যে পড়াশোনা করে বের হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, প্লাস হচ্ছে যে এত ছাত্ররা যে চাকরির বাজারে কোনো ধরনের রেসপন্স পাচ্ছে না। এই যে প্রবলেমটা, এটা শুধুমাত্র আপনি বাংলাদেশে এই প্রবলেমটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বেড়েই চলেছে এবং দিন দিন কিন্তু এটার প্রভাব কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। দেশে অনেকটা বেকারত্বের বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে আপনার অস্থিতিশীল একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে। এটা আপনি পড়াশোনা কেন্দ্রিক চাকরির বাজার থেকে বলুন, কিন্তু আপনি যদি আপনি যদি উন্নত কান্ট্রির দেশগুলোতে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে দেখা যায় যে একজন লোক 21 বছর হওয়ার সাথে সাথে আপনার পড়াশোনা শেষ করছে, প্লাস হচ্ছে ক্যারিয়ারে পা রাখছে, কিছু একটা করছে। এবং আমি এটাও বলবো যে আমেরিকাতে আরো একটা কিন্তু আছে, আপনার রীতি আছে, সেটা হচ্ছে 18 বছর হলেই পরে আপনার একটা ছেলেকে বা একজন ছেলেকে ঘর থেকে কিন্তু কি হয়, কি করে যে বের করে দেয়। বের করে দেয় বলতে যে এখন তুমি তোমার মতো চালাও, যে 18 বছর পর্যন্ত আমি তোমাকে মানুষ করছি, পড়াশোনা করাইছি, কিন্তু 18 বছরের পরে গিয়ে তুমি তোমারটা নিজেই দেখবা। তো এই দিকগুলা এরকম আরো প্রাসঙ্গিক অনেক রকমের আপনার থাকতে পারে, যে দিকগুলো থাকতে পারে। সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এরকম একটা মানে অত মানে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। যে বাংলাদেশের যে চাকরির যে বাজারটা, একটা পরিসংখ্যানে বলা আছে যে প্রতি বছর বাংলাদেশের চাকরির বাজারে প্রায় 23 লাখ তরুণ কিন্তু প্রবেশ করছে, যার কিন্তু সবার কিন্তু কাজ নেই। এখন তো চাকরির বাজারে খালি প্রবেশ করলে হয় না, যে আমার একটা চাকরি লাগবে, আমি সিভি দিলাম, জমা দিলাম, তারপর হচ্ছে আমি একটা চাকরি প্রত্যাশিত একটা চাকরি পেয়ে যাব, এমন কিন্তু হয় না আসলে। তো সেক্ষেত্রে দেখা যায় কি, আর একটা পরিসংখ্যান যে একটা বলছে যে জাতিসংঘের একটা পরিসংখ্যানে বলা আছে যেখানে 39% শিক্ষার্থী কিন্তু বাংলাদেশে প্রতি বছর কিন্তু বের হয় এবং গ্রাজুয়েট করেই কিন্তু বের হয়। সেক্ষেত্রে তারাও কিন্তু চাকরির বাজার নিয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তাদের মধ্যে একটা চলে আসে আর কি। মানে তো এই দিকটাতে আমি বলবো হচ্ছে যে বাংলাদেশে যে চাকরির যে প্রেক্ষাপটটা,
সেই প্রেক্ষাপটটাকে যদি আপনি যদি একটা অনুকূল পরিবেশে যদি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে অথবা যে শিক্ষার্থীগুলো যে পড়াশোনা করে বের হচ্ছে, যে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে এবং পরিবার সেটা নিয়ে বলছে সার্টিফিকেট পড়াশোনা করে বের হচ্ছে, এখন অবশ্যই আমার ছেলে বা আমার সন্তান একটা ভালো চাকরি পাবে। তো এই বিষয়টা আসলে আমাদের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে যে আমরা আসলে কোন দিকে যাব। সবকিছু মিলে হচ্ছে চাকরির যে বাজারের যে বিষয়টা, চাকরিদাতারা আসলে কেমন চাকরি মানে কেমন একজন এই কর্মী চায় যে কিনা তার অর্গানাইজেশনের যে পুরো যে ডিমান্ড আছে সেটা কিন্তু ফিল আপ করতে পারবে কিনা, সবকিছু হচ্ছে আপনার আমরা এখানে একটু করছি, আমরা ছোট একটা বিরতি দিয়ে আবারও ফিরে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও ফিরে আসবো। রাজধানীর মোহাম্মদপুরে নিরাপত্তা জোরদারে আজ থেকে বসছে দুটি অস্থায়ী সেনা ক্যাম্প। মানিকগঞ্জে হঠাৎ বেড়েছে চুরি ও ডাকাতি। 21 পদকপ্রাপ্ত শিল্পী সুজি ও শ্যাম মারা গেছেন। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া টিভির দুপুরের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাসমিন হাসান। আমাদের কোর্স করার পর আমরা কিভাবে আমাদের ফটো সেশনটা করব, কীরকম শাড়ি পরবো, কীরকম গয়না পরবো, সমস্ত কিছুই আমাদের মাস্টার মিডিয়া থেকে বলে দেওয়া হয়েছে। এবং আমাদের সিভি কিভাবে করতে হবে, আমাদের ফটোশ্যুট করার পর কিভাবে আমাদের সিভিগুলো টিভি চ্যানেলগুলোতে পাঠাতে হবে, এগুলো কিন্তু আমরা সব মাস্টার মিডিয়া থেকেই শিখেছি। আসলে মাস্টার মিডিয়াতে আমি একটা মন থেকে একটু ধন্যবাদ দিতে চাই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি খুবই কনফিডেন্টের সাথে, খুব সুন্দর করে আমি ক্যামেরার সামনে হাতে মাইক্রোফোন নিয়ে কথা বলছি। কিন্তু 2 মাস আগেও আমাকে যখন কথা বলতে দেওয়া হয়েছিল আমি কিন্তু বলতে পারিনি, আমাকে একটু নার্ভাস লেগেছিল। বাট আমি যখন মাস্টার মিডিয়াতে কোর্স করতে এসেছি, কোর্স করার সাথে সাথে আমার এই কনফিডেন্সটা বেড়েছে এবং যার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। আসলে নিউজ প্রেজেন্টার হতে গেলে কিন্তু আপনাদের কোর্সটা করতেই হবে, কারণ কোর্স না করলে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে কোন দিকে আপনারা ভুল হচ্ছে, কোনটা আপনারা ঠিক হচ্ছে, বা নিউজ প্রেজেন্টারের জন্য কী যোগ্যতা দরকার বা কতটুকু যোগ্যতা দরকার। ঢাকা রাজধানীর প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে চণ্ডীম উদ্যান অবস্থিত। চণ্ডীম উদ্যানের সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্যের কারণে নানা ধরনের দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছে প্রতিদিন। নানা প্রজাতির গাছপালা ও পাখির অভয়ারণ্য এই চণ্ডীম উদ্যান। এই চণ্ডীম উদ্যান ঢাকাবাসীর কাছে বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় দর্শনার্থীদের। চণ্ডীম উদ্যান থেকে শাসমিন হাসান, মাস্টার মিডিয়া টেলিভিশন, ঢাকা। দর্শক, বিরতি পরে আবার ফিরে আসলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা আবার পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করেন, আমি আবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা সাদিক চৌধুরী, আপনাদের কাছে আবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থা বনাম চাকরির বাজার নিয়ে যদি কিছু আমরা জানতে চাই, এই ব্যাপারটাতে আপনি কি বলতে চান যদি সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রতি বছর যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীরা বের হয় এবং সেখানে যে পড়াশোনার যে কার্যক্রম চালনা করা হয় সেটা কিন্তু পুরোপুরি মুখস্থ নির্ভর পদ্ধতিতেই কিন্তু চলে। কিন্তু বিপরীতে আপনি দেখেন যে চাকরির বাজারে যে চাকরিদাতারা কি খুঁজছেন, আপনার আছে হচ্ছে কমিউনিকেশন স্কিল, তারপর হচ্ছে ডিজিটাল লিটারেসি, তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে বেসিক যে কম্পিউটারের স্কিলগুলো, এগুলো কিন্তু আমাদের যুগ যুগ ধরেই কিন্তু এগুলো কিন্তু চাকরিতে কিন্তু কোনোভাবে বেসিক যে স্কিলের মধ্যে পড়ে। যে এই সব বেসিক স্কিল পর্যন্ত আজকের যুগে, যে এই জেনজি যুগে এসেও এই যে হিউজ একটা অধিকাংশ মানে বড় একটা অংশ, যে তরুণদের বড় একটা অংশ এখান থেকে পিছিয়ে আছে। সেক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে
ব্যবহারিক যে দক্ষতা, প্রেজেন্টেশন স্কিল, তারপরে হচ্ছে আপনার প্রজেক্ট ভিত্তিক যে পরিকল্পনা বা কাজ, এইসব বিষয়ে কিন্তু কোনোভাবে আপনার ফোকাস করা হয় না। তো কিন্তু আদার আমরা যদি দেখি যে চাকরির বাজারে চাচ্ছে সেটা কি, তারা তাদের ডিমান্ড, সেদিক থেকে আমি অবশ্যই বলবো যে শিক্ষা ব্যবস্থা বনাম যে চাকরির বাজারটা দুটোই পৃথকভাবে কিন্তু এক একভাবে তাদের মানে দৃষ্টান্ত দেখা যাচ্ছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, আমরা জানতে চাবো বাংলাদেশে বেতন ও চাকরির অবস্থা নিয়ে যদি কিছু আমরা জানতে চাই। দেখেন যে বাংলাদেশের যে বেতন নিয়ে ঢাকা শহরের মধ্যে আপনি প্রাথমিকভাবে যদি একটা চাকরিতে যদি আপনি এন্ট্রি করেন বা যে কোনো ধরনের যে কোনো লেভেলের স্টুডেন্ট হতে পারে, শিক্ষার্থী হতে পারে, সাপোজ ধরেন গ্রাজুয়েট একজন পার্সন যে কোনো একটা চাকরি চাইবে, সে চাকরিতে ঢোকার যে বেসিক যে লেভেলের যে এন্ট্রি লেভেলের যে বেতনটা, সেটা কিন্তু সর্বোচ্চ হচ্ছে আপনার 10 থেকে 12,000 এর মধ্যে পড়ে। তো দেখেন যে তরুণরা যে চাকরির বাজারে যে বর্তমান অবস্থা, যে প্রাথমিকভাবে যে বেসিক এন্ট্রি লেভেলের যে 12,000 টাকা চাকরিতে আমরা মানে তরুণরা প্রবেশ করছে, সেক্ষেত্রে এই যে বাজারটা কিন্তু 12,000 টাকাতে আসলে হয় কি বলেন? যে আজকাল যে একজন গার্মেন্টসের যে কর্মী আছে, যে পড়াশোনা করে নাই, কিছুই করে নাই, অথবা যে একজন মানে বুয়া যদি আসে আমাদের বাসার যে বুয়াটা, যে বুয়া চাইলে কিন্তু বুয়ার কাজ ছেড়ে দিয়ে কিন্তু সে কি করতে পারে, আপনার গার্মেন্টসে চাকরি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু 10-12,000 টাকা ইনকাম করা তার জন্য কোনো ব্যাপারই নাই। কিন্তু বিপরীতে আপনি ফর ইনস্ট্যান্স যদি দেখেন যে শিক্ষার্থী একজন গ্রাজুয়েট পারসন, সেখানে চাকরির বাজারে গিয়ে প্রাথমিকভাবে 10-12,000 টাকা দামে যে বেতন নিয়ে কিন্তু চাকরি শুরু করছেন, এতে করে কিন্তু আসলে এটা নামমাত্র চাকরি আর কি। তো এই বিষয়টা সমস্যাটার সমাধান করার জন্য আসলে তার ব্যক্তিগতভাবে বা একজন শিক্ষার্থীর ব্যক্তিগতভাবে অনেক রকম ভাবে হচ্ছে আপনার সচেতনতা থাকা উচিত বলে আমি মনে করি আর কি। সেক্ষেত্রে আপনার যে বর্তমান যে চাকরির যে অবস্থা, সেটা অবশ্যই অনেকটা মানে এগিয়ে আসবে, তারা ইয়া করতে পারবে, তারা কি বলে যে এটাকে মানে দূর করতে পারবে যে চাকরির বিষয়টা। তো পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে চাকরি এবং যে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এটাতে যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে আপনার মানে চাকরি কেন্দ্রিক বা জব কেন্দ্রিক যে পড়াশোনা যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাডপ্ট করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে এটা আসলে পরিবর্তন আমার মনে হয় না যে বাংলাদেশে ঘটবে। আচ্ছা, আমরা এতক্ষণ তো আমাদের বাংলাদেশের তরুণদের যে বেকারত্বের নেতিবাচক কথাগুলো জানলাম বা শুনলাম বা এখনো আছে এটার তো এটা মানে কোথায় এবং এর জন্য কার দায়ী, মানে দোষটা কার আসলে? এই দেখেন আমি আপনাকে এখানে জাস্ট 4টা শব্দ আপনাকে আমি উচ্চারণ করব। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে সরকার, তারপর হচ্ছে আপনার যে আমাদের শিক্ষা ব্যবস্থা, থার্ড হচ্ছে আপনার যে পরিবার, এবং ফোর্থলি হচ্ছে আমি বলবো যে ব্যক্তিগতভাবে যে পার্সোনালি যে আমি চাকরি চাই বা আমি শিক্ষার্থী, তাহলে আমার দিক থেকে যে দোষটা বা পারিবারিক যে দোষটা, এরপর হচ্ছে আপনার সরকার যে জিনিসটাকে এটাকে বহন করে যে তার যে কার্যক্রমটা যেভাবে চালাচ্ছে, সেই বিষয়টা যদি আমি বলি আপনাকে যে সরকারের সবসময় উচিত, মানে সবসময় না আসলে বলতে গেলে যে আমি সরকারের উচিত বা আমি মনে করি যে সরকারকে অবশ্যই যে চাকরির জন্য যে দক্ষতাগুলো দরকার পড়ে, সেই দক্ষতা ভিত্তিক পড়াশোনায় যদি শিফট হতে না পারে, তাহলে এই সরকারের বা বাংলাদেশ সরকারের যে শিক্ষার্থীগুলো, বাংলাদেশের যে আমাদের যে আমরা যে তরুণীরা আছে, তারা পড়াশোনা করে যে তাদের যে যেটা বললাম যে সফট স্কিলের যে বিষয়টা, এগুলো যতক্ষণ না পর্যন্ত মানে অ্যাডাপ্ট করতে পারতেছে, ততক্ষণ না পর্যন্ত এটা আসলে কোনো কিছু করা যাবে। তো এখানে যদি আমি যদি দায়ী করি যে সেকেন্ডলি হচ্ছে যেটা আপনার পরিবার। এখন পরিবার সবসময় পরিবারে যে আমাদের একটা ব্যাকডেটেড একটা চিন্তাধারা আছে, যেটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি কি যে সার্টিফিকেটটা পাইলেই হয়ে গেল। যে পরিবার সবসময় চিন্তা করে কি যে ডিগ্রির মূল্যায়ন করে, তারা আসলে বুঝতে পারে না যে স্কিল যে কিভাবে কাজ করতে পারে। যেমন আইটি, ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে কিন্তু অনেকভাবে কিন্তু আপনি একটা স্কিলফুল হয়ে কিন্তু অনেক ধরনের টাকা আয় করা সম্ভব, এবং এরকম লাখ হাজার বাংলাদেশের তরুণরা কিন্তু অনেকে এই যে আইটি সেক্টরে, ফ্রিল্যান্সিং সেক্টরে তাদের ক্যারিয়ার করছে, এবং খুবই ওতপ্রোতভাবে দেখা যাচ্ছে কিন্তু বিষয়টা, এবং আপনারাও জানেন এটা সবাই দেখতে পাচ্ছেন। আমি যদি বলি যে এখানে যে এই পরিবার যদি তাদের চিন্তা ভাবনাটাকে যদি একটু আপডেট করতে পারে, যে বুঝতে পারে যে বাংলাদেশ
বর্তমান যে সব অবস্থা কোথায় যাচ্ছে, পরিস্থিতি কোথায় যাচ্ছে, কিভাবে মানুষ চাকরিতে ইনভলভ হতে পারছে সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সেকেন্ডলি যে আমি দায়ী করব সেটা, থার্ডলি যেটা দায়ী করব সেটা হচ্ছে এই আমাদের ব্যক্তি, যে একজন শিক্ষার্থীর অবশ্যই দরকার যে চাকরির জন্য প্রস্তুত হওয়ার। যে যেমন হচ্ছে আপনার শুধুমাত্র সার্টিফিকেট থাকলো, আপনি পড়াশোনা করে বের হয়ে গেলেন, কিন্তু আপনার কোনো ধরনের স্কিল থাকলো না, যে আপনার যে ডিজিটাল যে লিটারেসি যে একটা বিষয় আছে, যে মডার্ন টেকনোলজি বলতে এখন বলতে পারেন যে টেকনোলজি এআই পর্যন্ত চলে গিয়েছে এবং ভবিষ্যতে হতে পারে হচ্ছে, এবং অনেকগুলো জব আবার কি হয়, শিফটিং হয়, অনেকগুলো জব শিফটিং হয়, আবার সেখান থেকে কিন্তু অনেকে বলে যে জব রিপ্লেস হয়ে যাবে। আসলে কিন্তু আমরা যদি প্রতিনিয়ত যদি যুগের সাথে যদি তাল মিলিয়ে আমাদের যে বর্তমান বা শিক্ষার্থীরা আছে তারা যদি এভাবে যদি চিন্তা করে, তাহলে সেদিক থেকে আমরা কি করতে পারবো, অবশ্যই খেয়াল রাখতে পারবো এই বিষয়টা আর কি। ধন্যবাদ সাদিক চৌধুরী আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি আমাদের শো পরিবর্তন শোতে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান সাদিক চৌধুরী, আপনি শেষবারের মতো হন। জি, ধন্যবাদ আপনাকেও এবং দর্শকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবার শেষে আমি একটা কথাই বলবো যে যারা কিনা বলে যে বাংলাদেশে চাকরির অভাব, কিন্তু চাকরিদাতারা বলে কি স্কিলের অভাব। তো সেই দিক থেকে আপনাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, এখান থেকে আমরা উঠে আসবো, যে আমরা চিন্তা করব, সচেতন হয়ে আমরা সবসময় যদি নিজেকে যদি আপডেট করি বা কোনো জায়গায় যদি ইন্টার্নশিপ করি, যা তরুণদের উদ্দেশ্যে যেটা বলবো আর কি, যে ইন্টার্নশিপের মাধ্যমে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে বা সফট স্কিলগুলো নিজের মধ্যে ডেভেলপ করার মাধ্যমে চাইলে দেশকে নিজের একটা কর্মসংস্থানও তৈরি করা যায় এবং দেশকে অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটা এগিয়ে নেওয়া যাওয়া যায়। এই ছিল আমার। দর্শক, আমরা এখানে বিদায় নিচ্ছি মাস্টার মিডিয়ার পক্ষ থেকে, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরিবর্তন শোতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।